মেয়েরা আমার সেল ডিভিশন পড়ানো কমপ্লিট হয়ে গেছে, কোনো ফিডব্যাক নেই। আশা করছি তোরা খুব ভালোই বুঝতে পেরেছিস। যারা এখনও পড়িসনি, পড়ে নিয়ে অসুবিধা থাকলে জানা। আজকে আমি অভিব্যক্তি শুরু করব। আচ্ছা, অভিব্যক্তি শব্দটির সঙ্গে সবাই মোটামুটি শব্দটা সবার শোনা, হ্যাঁ হতে পারে তোমরা মানেটা জানো না, সেটাই জানাবো আজকে। অভিব্যক্তিটা ভালো করে পড়বো আর তোমাদের বোঝাবো, আর তোমরা মন দিয়ে শোনো। সামনে 7টার বইটা রাখো। আমার কিছু কোয়াসারভেট মাইক্রোস্ফিয়ারের ছবি দিয়েছি, তোদের বইতেও আছে। আর একটু বইটা কাছাকাছি না রাখলে কিন্তু আমার কথাগুলোর মানে বুঝতে পারবি না। বইটা সামনে নিয়ে বস। আচ্ছা, অভিব্যক্তি কথাটা এসছে ল্যাটিন শব্দ ইভলভেরি থেকে। অভিব্যক্তি কথার অর্থ হলো ক্রমবিকাশ। ক্রমবিকাশ মানে কি? ক্রমবিকাশ মানে হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে বিকাশ ঘটা, অর্থাৎ প্রকাশ পাওয়া বা পরিণত হওয়া। এই ক্রমবিকাশ এই কথাটা ঘিরেই রয়েছে আসল কথা, মানে অভিব্যক্তির আসল মানে। সরল জীব থেকে জটিল বা জটিলতর জীবের সৃষ্টিকেই আমরা কি বলবো? অভিব্যক্তি। মানে ধরে নেওয়া, আমরা জানি, ধরে নেওয়া হবে কেন, এটা আমরা জানি যে বাঁদর থেকে মানুষের সৃষ্টি। তো বাঁদর থেকে মানুষ তৈরি হতে কি লাগছে? প্রচুর সময় লেগেছে, একদিনে তো হয়নি, কয়েক বছর লেগেছে বাঁদর থেকে মানুষের সৃষ্টি। কয়েক বছর না, কয়েক কোটি বছর। এই যে ধীরে ধীরে সরল জীব থেকে জটিল জীবের সৃষ্টি হয়েছে, একেই আমরা বলবো কি? অভিব্যক্তি, অর্থাৎ ক্রম বিকাশ। যে মন্থর ও গতিশীল এবং পর্যায়ক্রমিকভাবে ঘটায় একটি নির্দিষ্ট সত্তা সরল অবস্থা থেকে জটিল অবস্থায় কি হয়? পরিণত হয়। তখন ওই পরিবর্তনকে আমরা কি বলবো? অভিব্যক্তি। বিকাশ, কোনো সত্তার বিকাশ, সেটা ধর আমরা পরে পড়ব প্রমাণে, তবু আমি বলছি মাছের হৃৎপিণ্ড খুব সরল, একটা অলিন্দ একটা নিলয়। কিন্তু স্তন্যপায়ীর হৃৎপিণ্ড যদি দেখিস, আমাদের দুটো অলিন্দ দুটো নিলয় এবং বেশ জটিল। এই যে সরল থেকে জটিল সৃষ্টি, এবং সেই সৃষ্টিটা হচ্ছে পর্যায়ক্রমে ধীরে ধীরে, একটার পর একটা পর্যায়ক্রমে ধীরে ধীরে, এবং মন্থর মানে কি? খুব ধীর গতি থাকবে, কিন্তু ঘটনাটা ঘটেই চলবে। একেই আমরা বলছি কি? অভিব্যক্তি। সরলতম জীব থেকে ক্রমান্বয়ে আস্তে আস্তে জটিল জীবের উদ্ভব হওয়াকে বলা হয় অভিব্যক্তি। অভিব্যক্তি সম্পর্কে নানা মতবাদ আছে। মনে করা হয় যে 300 কোটি বছর আগে সমুদ্রের জলের মধ্যেই জীবের আবির্ভাব হয়েছে। বিজ্ঞানী ওপারিন এই মতটি ব্যক্ত করেন যে আদিম পৃথিবীতে সরল যৌগগুলো ধীরে ধীরে যুক্ত হয়ে জটিল যৌগে পরিণত হয়েছে। বিদ্যুৎ শক্তি, অতিবেগুনি রশ্মি, মহাজাগতিক বিকিরণ, এগুলোর দ্বারা কি হয়েছে না সরল জৈব পদার্থ বা সরল যৌগ থেকে কি হয়েছে? জটিল জৈব পদার্থের সৃষ্টি হয়েছে। পরবর্তীকালে হ্যালডেনও এটা মেনে নেন, এবং ওপারিন ও হ্যালডেনের মতবাদকেই একসঙ্গে বলা হয় কি? রাসায়নিক বিবর্তনবাদ। এবার রাসায়নিক বিবর্তনবাদ কীভাবে যে জীবের কোষের সৃষ্টি হলো, মানে সরল কতগুলো যৌগ, কার্বন, হাইড্রোজেন, তার থেকে একটা কোষের কিভাবে সৃষ্টি হলো, সেটাই ধাপে ধাপে বলা হয়েছে। প্রথম ধাপেই আছে জৈব যৌগের সৃষ্টি। জৈব যৌগের সৃষ্টিটা কিভাবে হয় না? জৈব যৌগের উৎপত্তি হতে গেলে তোদের বইতেই আছে, দেখ, প্রথমেই হাইড্রোকার্বন সৃষ্টি হয়েছে, অ্যাসিটিলিন, ইথিলিন। হাইড্রোকার্বন, হাইড্রোজেন আর কার্বন, এরা ছিলই। হাইড্রোজেন আর কার্বন যৌগ প্রথমেই ছিল, সেগুলো হচ্ছে কি? অ্যাসিটিলিন, ইথিলিন। এই অ্যাসিটিলিন, ইথিলিন আবার কি হয়ে যাচ্ছে না, তখন তো পৃথিবী গরম, প্রচণ্ড উত্তাপ, জল তো নেই, কি আছে? বাষ্প। সেই জলীয় বাষ্পের সঙ্গে কি হচ্ছে? বিক্রিয়া করে কি তৈরি করছে? অ্যালডিহাইড কিটোন। এই অ্যালডিহাইড কিটোনের মধ্যে আবার কি রয়েছে না, অ্যালডিহাইড কিটোনগুলো ঘনীভূত হচ্ছে। যেরকম মেঘ সৃষ্টি হলে ঘনীভূত হয়, সেরকম ঘনীভূত হয়ে একত্রিত হয়ে দেখ পলিমার গঠন করছে। এই পলিমারগুলোর থেকে কি তৈরি হচ্ছে? ফ্যাটি অ্যাসিড। আদি সমুদ্রে ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল যুক্ত হয়ে কি তৈরি হলো? ফ্যাট।
এই ফ্যাটি অ্যাসিড যেই তৈরি হয়ে গেল, মানে ফ্যাট যেই তৈরি হয়ে গেল, হাইড্রোকার্বন যৌগগুলোর মধ্যে যে অ্যামোনিয়া, জল, এরা আবার কি তৈরি করলো? অ্যামাইনো অ্যাসিড তৈরি করলো। তাহলে প্রথমে কি সৃষ্টি হলো? সরল জৈব যৌগ সৃষ্টি হলো। সরল জৈব যৌগ মানে অ্যামাইনো অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন, গ্লুকোজ, ফ্রুক্টোজ, এই সমস্ত সরল জৈব যৌগগুলো সৃষ্টি হলো। এবার এরা যে এই সরল জৈব যৌগগুলো যে সৃষ্টি হলো, দেখ নামগুলো রয়েছে, এই জৈব যৌগগুলো সমুদ্রের জলে মিশে গেল। প্রচণ্ড গরম সমুদ্রের জল, তাকে তাই বলা হচ্ছে কি গরম তরল স্যুপ। এই গরম তরল স্যুপে যে জৈব যৌগগুলো কাছাকাছি এলো সব যুক্ত হয়ে গেল। যুক্ত হয়ে গিয়ে কি তৈরি করলো? জটিল জৈব যৌগ। তারা কারা? না অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয়ে প্রোটিন তৈরি হলো, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল তৈরি হয়ে ফ্যাট বা স্নেহ পদার্থ তৈরি হলো, নিউক্লিওটাইড তৈরি হলো, নিউক্লিওসাইড তৈরি হলো। এইবার যেই নিউক্লিওটাইড তৈরি হয়ে যাওয়া মানেই কি? নিউক্লিওটাইড তৈরি হয়ে যাওয়া মানেই নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে যাওয়া। আর নিউক্লিক অ্যাসিডের মধ্যে প্রথমে আরএনএ, তারপরে ডিএনএ। এইবার যেই আরএনএ ডিএনএ তৈরি হয়ে গেল, তার মানে কি কোষ নিউক্লিয়াসের আসল জিনিসই তৈরি হয়ে গেল, তাই না? তাহলে প্রোটিন গরম তরল স্যুপ থেকে আলাদা হয়ে যাচ্ছে, গিয়ে কোলয়েড জাতীয় তৈরি করলো, যাকে আমরা কি বলছি? কোয়াসারভেট। কোয়াসারভেটের ছবিটা একটু দেখাই। কোয়াসারভেটটা কি না, কোয়াসারভেট হচ্ছে, দেখ রয়েছে কি কি জৈব যৌগ রয়েছে? লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট। বাইরে রয়েছে দেখ দ্বিস্তরী আবরণ। একে বলা হচ্ছে কি কোয়াসারভেট। বলা হয় যে কোয়াসারভেট থেকেই নাকি আদি কোষের সৃষ্টি হয়েছিল, এটা ওপারিন মনে করে। কিন্তু ফক্স মনে করেন যে না, মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার কি না, বাইরে একটা যেমন কোষ পর্দা থাকে সেরকম একটা অর্ধভেদ্য পর্দা বিশিষ্ট, আর এর ভেতরে কি আছে? প্রোটিন দিয়ে তৈরি একটি গঠন। সেই মাইক্রোস্ফিয়ারই হচ্ছে প্রথম কোষ বা প্রোটোসেল। প্রথম কোষের সৃষ্টি হয়েছিল কোথায়? সমুদ্রের জলে। তাহলে একদম যদি এটা জিস্ট করি, প্রথমেই কি তৈরি হচ্ছে না সরল জৈব যৌগ। তারা কারা? তারা অ্যালডিহাইড, কিটোন, শর্করা, অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন নয়, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড। এরা আবার কি হচ্ছে না সমুদ্রের তলায় যুক্ত হয়ে গিয়ে তরল জলের মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে, হয়ে গরম তরল স্যুপ তৈরি করছে। এই গরম তরল স্যুপে যে জৈব যৌগগুলো কাছাকাছি আসছে, অ্যামাইনো অ্যাসিডগুলো পরপর যুক্ত হচ্ছে হয়ে প্রোটিন তৈরি করে নিচ্ছে, ফ্যাটি অ্যাসিড গ্লিসারল যুক্ত হচ্ছে হয়ে স্নেহ পদার্থ তৈরি করছে, তার নিউক্লিওটাইড তৈরি হচ্ছে। এরপর এই নিউক্লিওটাইড থেকে নিউক্লিক অ্যাসিড, আরএনএ ডিএনএ তৈরি হচ্ছে। আরএনএ ডিএনএর কনসেপ্ট যখনই তৈরি হচ্ছে, মানে একটা কোষের নিউক্লিয়াসের কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে, অর্থাৎ একটা কোষের বাইরে থাকে একটা অর্ধভেদ্য পর্দা, ভেতরে রয়েছে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, যাকে বলা হচ্ছে কোয়াসারভেট। তার থেকেও মনে করা হয় যে প্রথম কোষের সৃষ্টি হয়েছিল। আবার ফক্স মনে করেন যে অর্ধভেদ্য পর্দা দিয়ে ঘেরা প্রোটিনের কলয়েডীয় কণা থেকেই কি সৃষ্টি হয়েছিল? মাইক্রোস্ফিয়ার যাকে বলা হয়, তার থেকেই সৃষ্টি হয়েছিল প্রোটোসেল। যেখানেই সৃষ্টি হোক, যার থেকেই জীবের সৃষ্টি হোক, কোষের সৃষ্টি হোক, সমস্ত সৃষ্টিটা কোথায় হয়েছিল? না সমুদ্রের জলের মধ্যে। এবার এই কথাগুলো তো পুরো হাইপোথিসিস, মনে করে নেওয়া হয় যে আদিম পৃথিবীতে এইরকম একটা পরিবেশ ছিল, উত্তপ্ত পরিবেশ, সেখানে এই জৈব যৌগগুলো এইভাবে যুক্ত হয়ে কোষের সৃষ্টি হলো। কিন্তু এই হাইপোথিসিসটাকে প্রুফ করবে কে? প্রুফ করবে ইউরে মিলার। ইউরে এবং মিলার তারা কি বললেন না, যে এই যে ওপারিন আর হ্যালডেন যে বলে গেলেন, যে রাসায়নিক তত্ত্ব দিয়ে গেলেন যার থেকে জীবের সৃষ্টি করলেন, তারা এইটাকে পরীক্ষাগারে প্রমাণ করে দেখিয়ে দিলেন। কি করলেন? তারা পরীক্ষার দ্বারা দেখান যে একটা ল্যাবের মধ্যে একটা আদিম পৃথিবীর পরিবেশের সৃষ্টি করেন এবং টানা 18 দিন পরীক্ষা করে ওনারা প্রমাণ করে দেন যে না, পৃথিবী এইরকমভাবেই সৃষ্টি হয়েছিল। ছবিটা দেখ, ছবিটা একটু দেখে নে। দেখ বিদ্যুৎ স্ফুলিঙ্গ রয়েছে না, তো বিদ্যুৎ স্ফুলিঙ্গ পৃথিবীতে ছিল, এখানে কিসের সৃষ্টি করেছে ওনারা? তড়িৎ স্ফুলিঙ্গ। আর দেখ কনডেন্সার রয়েছে, অর্থাৎ ঘনীভূত হবার মতো, ঠান্ডা একটু হলে পৃথিবী আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, তাই ঠান্ডা হচ্ছে মানে কি ঘনীভূত হচ্ছে। আবার এখানে ফুটন্ত জল রেখেছে মানে পৃথিবী উত্তপ্ত, সেই রকম পরিবেশও রয়েছে। এবার ওনারা যন্ত্রের বিভিন্ন অংশ দিয়েছে। কি যন্ত্র বলেছেন না, তড়িৎ সংযোগযুক্ত টাংস্টেন তার নির্মিত দুটো ইলেকট্রোড নিয়েছেন। দেখতে পাচ্ছিস দুটো তড়িৎদ্বার দেখা যাচ্ছে?
দেখ তরিদ্দার বলে লেখা আছে। আর কি না গোলাকার কাচের ফ্লাস্ক, ওই যে গোলাকার কাচের ফ্লাস্ক। আর কি নিয়েছে গোলতল ফ্লাস্ক। একটু বইটা তোরা রাখ, হ্যাঁ আমার ছবিটায় তো একটু ডিস্টার্ব করছে। আর ইউ আকৃতির কাচের নল, ছবিতে দেখ ইউ আকৃতির কাচের নল নিয়েছে। আর কি নিয়েছেন না ঘনীভবন যন্ত্র, ওই যে কনডেন্সার হলো। এইবার পরীক্ষা ওনারা করলেন কীভাবে না প্রথমে তারা বড় গোলাকার কাচের ফ্লাস্কে কী নিলেন মিথেন অ্যামোনিয়ার হাইড্রোজেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে যে ইউরে মিলার পরীক্ষার জন্য প্রথম কী নিয়েছিলেন, কী যৌগ, তাদের অনুপাত কী ছিল মিথেন অ্যামোনিয়া হাইড্রোজেন। কারণ আদিম পৃথিবীতে মুক্ত অবস্থায় অক্সিজেন হাইড্রোজেন কার্বন কিচ্ছু পাওয়া যায়, মুক্ত অবস্থায় অক্সিজেন কিন্তু ছিল না। এই যে মিথেন অ্যামোনিয়ার হাইড্রোজেনকেই পাওয়া যেত, তাই ওনারা এইগুলোই নিয়েছে, নিয়ে 2:1 অনুপাতে বাষ্পের মধ্যে রাখেন। দেখ ছবিতে দেখে নিয়েছেন যে দেখতে পাচ্ছিস জলীয় এই যে H2O কেন, কারণ না জলীয় বাষ্প আছে। তখন তো জল থাকবে না, কারণ পৃথিবী তো উত্তপ্ত বাষ্পের আকারে ছিল। ছোট গোলতল ফ্লাস্ক থেকে ফোটানো জলের বাষ্প নলের মাধ্যমে গোলাকার ফ্লাস্কে আসে। এই দেখ ছোট গোলতল ফ্লাস্ক থেকে এই যে বাষ্প কোথায় চলে আসছে, এখানে আসছে। এবার টাংস্টেন ইলেকট্রোডের সাহায্যে এখানে ভোল্টটা দেখছি 60,000 ভোল্ট বিদ্যুৎ স্ফুলিঙ্গের সমান প্রায় সৃষ্টি করেছিলেন। ছোট ফ্লাস্কের জলকে ক্রমাগত উত্তপ্ত করেছে, জলীয় বাষ্প প্রবাহিত হয়ে যে কনডেন্সারে আসছে। দেখেছিস কনডেন্সারে উৎপন্ন জৈব যৌগ ইউ আকৃতির নলের মাধ্যমে জলীয় মাধ্যমে জমা হয়। 1 সপ্তাহ ধরে এই টানা ঘটনা চলার পর উৎপন্ন যৌগকে যখন ক্রোম্যাটোগ্রাফি এবং বিশ্লেষণের মাধ্যমে শনাক্ত করা হয় তখন যে পদার্থগুলো উৎপন্ন হয়, জলের মধ্যে যে যৌগ মিশ্রিত জল যে পদার্থগুলো পাওয়া যায়, এখান থেকে জল ফুটছে, জলীয় বাষ্প যাচ্ছে, এখানে মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প হাইড্রোজেন যুক্ত হচ্ছে, হয়ে যে জৈব যৌগগুলো তৈরি হচ্ছে সেগুলো এই কনডেন্সারে ঘনীভূত হচ্ছে, ঘনীভূত হয়ে সব কোথায় জমা হচ্ছে এইখানে। এবং এটাকেই টেস্ট করলে আমরা পাবো কি উৎপন্ন হয়েছে। কি উৎপন্ন হয়েছে দেখ গ্লাইসিন, সব অ্যামাইনো অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড, অ্যালানিন, ল্যাকটিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, অ্যাসপার্টিক অ্যাসিড, তারপরে অ্যাসিটিক অ্যাসিড, ইউরিয়া এটা একটা জৈব যৌগ তৈরি হয়েছে। অনেক যৌগ এছাড়া অ্যাডিনিন উৎপন্ন করতো। অ্যাডিনিনটা কি অ্যাডিনিন গুয়ানিন থায়ামিন সাইটোসিন নাইট্রোজেনাস ক্ষার, সেই অ্যাডিনিন উৎপন্ন করতে সক্ষম হয়েছিল। এবং এর দ্বারা ওনারা প্রমাণ করেন যে পৃথিবীর প্রাণ সৃষ্টির প্রাথমিক উপাদান এগুলো, এবং ওপারিন হ্যালডেন যা বলে গিয়েছেন তাদের রাসায়নিক সংশ্লেষবাদে যে অনুমান করে গিয়েছিলেন সেগুলো সবটাই কি সত্যি। তাহলে আর একবার কি পরীক্ষাটা বলে দেবো, ছবিটাই বলে দিই। ফুটন্ত জল, জলীয় বাষ্প, কারণ জলীয় বাষ্প নেওয়ার কারণ হচ্ছে পৃথিবী প্রচণ্ড উত্তপ্ত ছিল, জলের কোনোই জল অ্যাসাজ ছিল না, সেই জলীয় বাষ্প আর মিথেন অ্যামোনিয়া ইত্যাদি গ্যাস, দেখ এখানে দেওয়া রয়েছে মিথেন অ্যামোনিয়া জলীয় বাষ্প আর হাইড্রোজেন গ্যাস, এখানে প্রচণ্ড তড়িৎ স্ফুলিঙ্গ মিশ্রিত হচ্ছে, হয়ে যে জৈব যৌগগুলো তৈরি হচ্ছে তারা কনডেন্সড হচ্ছে কনডেন্সারে, অর্থাৎ পৃথিবী আস্তে আস্তে আবার কী হচ্ছে ঠান্ডাও তো হচ্ছে, আস্তে আস্তে তাপ ছাড়তে ছাড়তে পৃথিবী ঠান্ডা হচ্ছে, ওই জৈব যৌগগুলো কী হচ্ছে ঘনীভূত হচ্ছে, হয়ে এই জলের মধ্যে যে জৈব যৌগগুলো এখানে এসে মিশ্রিত হয়ে তৈরি হচ্ছে। পৃথিবীতেও ঠিক এইভাবেই সৃষ্টি হয়েছিল। এইভাবেই ওপারিন এবং হ্যালডেনের মতবাদকে ইউরে মিলার পরীক্ষার সাহায্যে প্রমাণ করে দিয়ে যান। আজকে এত অবধি থাক। অভিব্যক্তির মুখ্য ঘটনা, তাই তো একটু অভিব্যক্তির মুখ্য ঘটনা তার আর ল্যামার্ক একসঙ্গে পড়াবো, ঠিক আছে? ভীষণ সুন্দর, পরে ল্যামার্কটা আরও ভালো লাগবে। আর মুখ্য ঘটনাটা না একটুখানি তোরা দেখেও রাখতে পারিস, খুব ইজি আছে। পৃথিবীর সৃষ্টি হলো, জীবনের উৎপত্তি হলো, পরের দিন বলবো এককোষী জীব, শালক সংশ্লেষকারী জীব, তারপরে বহুকোষী, তারপর মাছের মতো মেরুদণ্ডী, তারপরে কিছু উদ্ভিদ বিরুদ্ধ গুল্ম উদ্ভিদ, তারপর নতুন বাসস্থান, 4 পেয়ে মেরুদণ্ডী, ডাঙায় ওঠা জীব, তারপর সরীসৃপ, তার থেকে পক্ষী, স্তন্যপায়ী। এইভাবে এখন অবধি আমরা কি পেলাম না প্রাণ সৃষ্টি, একটা সেল কোষ তৈরি হলো, জাস্ট প্রাণ সৃষ্টি কিভাবে হলো জানতে পারলাম।
এর পরদিন কীভাবে জীবের সৃষ্টি হলো এককোষী বহুকোষী সেই ধারাবাহিকতাটা পড়ার পর ল্যামার্ক পড়ব। আশা করি বুঝতে পারলি। অভিব্যক্তিটা একটু অল্পই পড়ালাম, কারণ অভিব্যক্তিটা খুব ইন্টারেস্টিং লাগবে না, থিওরি বেসিস তো একটুখানি পড়ালাম। তোরা মন দিয়ে পড়। এই যে সরল যৌগ, জটিল যৌগ, নিউক্লিক অ্যাসিড, কোয়াসারভেট, মাইক্রোস্ফিয়ার, এইগুলো খুব ভালো করে পড়ো কিন্তু, হ্যাঁ, ছোট ছোট প্রশ্ন এর থেকে আসে। ঠিক আছে, চলো তাহলে এত অবধি রইল, পরের দিনকে যা যা বললাম করাবো।